আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমরা গত অনেক দিন ধরেই অনলাইনে ক্লাস করছি বিশ্বব্যাপী করোনা মহামারীর জন্য। যেহেতু এখনো এই মহামারী থেকে আমরা উত্তরণের কোনো পথ খুঁজে পাইনি, সুতরাং অনলাইনই হচ্ছে আমাদের ক্লাসের একমাত্র ভরসা। আমি আশা করব তোমরা সবাই যথারীতি অনলাইনে যথেষ্ট গুরুত্বের সাথেই এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করছো। আমরা পড়ছিলাম মডিফায়ার্স। গত দুইটা ক্লাস আমরা মডিফায়ার্স এর উপর করেছি। প্রথম ক্লাস আমি মডিফায়ার্স এর প্রাথমিক আলোচনা করেছি, দ্বিতীয় ক্লাসে প্রি মডিফায়ার নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি, এবং আজকে মডিফায়ার উপর আমার তৃতীয় ক্লাস এবং সর্বশেষ ক্লাস। এই ক্লাসে আমি আলোচনা করব পোস্ট মডিফায়ার। আমার বোর্ডে লেখা রয়েছে পোস্ট মডিফায়ার। At first I would like to give you a definition of post modifier. Do you know the definition? Yes, I would like to support you. When a word sits after the noun and modifies it is called post modifier. আমি যদি একটু সহজ করে বলি, যখন দেখো পোস্ট শব্দের অর্থ হচ্ছে পরে, আর পরে আমরা জানি পরে শব্দের ইংরেজি হচ্ছে আফটার। তার মানে মডিফায়ার যদি নাউনকে মডিফাই করে, এই নাউনের পরে বসবে গিয়ে মডিফায়ার, পরে বসে তার আগে বসা নাউনকে মডিফাই করবে, তখন আমরা তাকে কি বলবো? পোস্ট মডিফায়ার বলবো। বুঝতে পেরেছ? একটা এক্সাম্পল দিচ্ছি ছোট, তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। এ বয় গুড ইন ক্যারেক্টার। দেখো এ বয় এটা হচ্ছে একটা নাউন, এরপরে গুড ইন ক্যারেক্টার এটা হচ্ছে একটা ফ্রেজ। এই ফ্রেজটা কোথায় বসেছে? এই নাউনের পরে বসেছে। নাউনের পরে বসে এই নাউনটাকে মডিফাই করে। তার মানে সে তাকে মডিফাই করে, এবং কোথায় বসে মডিফাই করে? পরে বসে মডিফাই করে। তারপরে এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। বুঝেছো বিষয়টা? আচ্ছা, আমি আর আলোচনা না বাড়িয়ে সরাসরি রুলসে চলে যাবো। যে রুলসগুলো তোমরা অ্যাপ্লাই করলে পোস্ট মডিফায়ারটা খুব ভালো করে বুঝবে। এবং আমি প্রথম ক্লাসেই তোমাদের সবগুলো রুলস দেখিয়ে দিয়েছিলাম, কোন কোন রুলস আমাদের মডিফায়ার্স শিখতে বা জানতে গেলে আমাদের লাগতে পারে। আমি তোমাদের দ্বিতীয় ক্লাসে বলেছিলাম প্রি মডিফায়ারের প্রথম চারটা রুলস কিন্তু আবার পোস্ট মডিফায়ারের চারটা প্রথম রুলস, অর্থাৎ প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ারের প্রথম চারটা রুলস কিন্তু একই। তো একবার মনে করে দেখো তো, আমাদের প্রি মডিফায়ারের প্রথম রুলসটা কি ছিল? হ্যাঁ, ঠিকই মনে করেছো, প্রথম রুলসটা ছিল প্রেজেন্ট পার্টিসিপল। as post modifier। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবেও কাজ করতে পারে, আবার পোস্ট মডিফায়ার হিসেবেও কাজ করতে পারে। আমরা দ্বিতীয় ক্লাসে দেখেছিলাম কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। এখন আমরা দেখব প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলের মধ্য দিয়ে এই বিষয়টি তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। The boy playing in the field is my younger brother. The boy playing in the field is my younger brother. দেখো the boy এটা হচ্ছে নাউন, এবং এরপরে একটা
আইনযুক্ত শব্দ আছে, এটা কোথায় বসেছে? নাউনের পরে বসেছে। আমরা জানি নাউনের আগে পরে যা বসে সবই কি অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেহেতু আইনযুক্ত শব্দ অর্থাৎ টু বি ভার্ব ছাড়া আইনযুক্ত শব্দ প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, আবার জেরান্ড হতে পারে, তখন আমরা একটু দ্বিধায় পড়ে যাই এটা আসলে জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল। দেখো, যখন এর আগে পরে কোনো নাউন থাকবে তখন এটা জেরান্ড হওয়ার আর কোনো সুযোগ নেই, এটা অবশ্যই কি হবে? এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। এই প্রেজেন্ট পার্টিসিপল কোথায় বসেছে? নাউনের পরে। পরে বসে এই নাউনটাকে মডিফাই করতেছে, তার মানে এই প্লেইং শব্দটা হচ্ছে একটা পোস্ট মডিফায়ার। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি দ্বিতীয় রুলসে চলে যাই। দ্বিতীয় রুলসটা পাস্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। দেখো, তোমরা একটু মনে করে দেখো, প্রি মডিফায়ার করার সময় কিন্তু আমাদের দ্বিতীয় রুলস ছিল পাস্ট পার্টিসিপল, কিন্তু তখন কি ছিল? অ্যাজ প্রি মডিফায়ার, আর এখন হচ্ছে পোস্ট মডিফায়ার। ক্লিয়ার? একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা দেখতে পাবে পাস্ট পার্টিসিপল কিভাবে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হতে পারে। এটা গেল একটা একটা এক্সাম্পল, আরেকটা লিখছি। পাবলিশড। দেখো, দ্য লেটার সাইন্ড, সাইন্ডের নিচে আমি আন্ডারলাইন করলাম কারণ এটা ভার্বের 3। আবার এখানে দেখো পাবলিশড, এটাও ভার্বের 3। এখন দুইটা ক্ষেত্রে দেখো, দ্য লেটার এটা একটা নাউন, এটা কি? এটা একটা নাউন। দ্য বুক এটাও একটা নাউন। আমরা জানি যখন হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এগুলো ছাড়া মূল ভার্বের 3 কোনো সেন্টেন্স ইউজ হয় তখন আমরা এটাকে কি বলি? পাস্ট পার্টিসিপল বলি। তার মানে সাইন্ড এবং পাবলিশড এই দুইটা পাস্ট পার্টিসিপল, এতে আমাদের কোনো সন্দেহ নাই। এখন আমাদের দেখতে হবে তার অবস্থান, তারা কোথায় বসেছে। দেখো, সেন্টেন্সের নাউনের পরে তারা বসেছে। কোথায় বসেছে? নাউনের পরে। নাউনের পরে বসে পূর্ববর্তী নাউনকে তারা উভয়ই কি মডিফাই করে। দ্যাট মিন্স এটা হচ্ছে, এটা কি পাস্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ারের ব্যবহার। বুঝতে পেরেছো বিষয়টা? এখন আমরা চলে যাব আমাদের তৃতীয় রুলসে। অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। আরেকবার মনে করে দেখো, আমাদের প্রি মডিফায়ারও তৃতীয় সূত্রটি ছিল অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। সরি, তখন ছিল প্রি মডিফায়ার আর এখন হচ্ছে পোস্ট মডিফায়ার। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। All the members present in the meeting was against the proposal. এটা হচ্ছে একটা এক্সাম্পল। আরেকটা দিচ্ছি আমি। I found in his attitude. দুইটা
দুইটা সেন্টেন্স আমি এখানে লিখেছি এবং দুইটা সেন্টেন্সে দুইটা শব্দের নিচে আমি আন্ডারলাইন করলাম। দেখো অল দ্য মেম্বার্স এটা হচ্ছে সাবজেক্ট অথবা এটা একটা নাউন, কেমন? আবার দেখো নাথিং, এইখানে এটা হচ্ছে অবজেক্ট অথবা একটা প্রোনাউন। দেখো এরপরে দুইটা আন্ডারলাইন করা শব্দ, একটা হচ্ছে প্রেজেন্ট মানে উপস্থিত, প্রেজেন্ট মানে কি উপস্থিত, আর রং মানে হচ্ছে ভুল। দেখো দুইটাই কিন্তু পার্সোসিসের দিক থেকে অ্যাডজেক্টিভ এবং আমাদের হেডিং হচ্ছে অ্যাডজেক্টিভ এস পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার হতে গেলে তাকে নাউন অথবা প্রোনাউনের পরে বসতে হবে। দেখো এখানে নাউন আছে তার পরে বসেছে অ্যাডজেক্টিভটা, এখানেও দেখো অবজেক্ট অথবা নাউন প্রোনাউন এর পরে বসতে হবে, যথারীতি এখানে পরে বসেছে, তার আগে বসেছে কি সাবজেক্ট অথবা অবজেক্ট অথবা নাউন প্রোনাউন। হোয়াট ইজ দ্য পার্সোসিস, ডাজন্ট ম্যাটার। ওকে, দেখো পরে বসে আগের এটাকে সে মডিফাই করেছে, পরে বসে আগের নাউনকে সে মডিফাই করেছে, দ্যাট মিন্স ইট ইজ ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ এস পোস্ট মডিফায়ার। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, যদি ক্লিয়ার তারপরেও না হয়ে থাকো তোমরা বারবার ভিডিওগুলো দেখবে। আমার ধারণা এবং বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস এরপরে তোমাদের সমস্যা থাকবে না। আমরা চলে যাব এখন আমাদের পরবর্তী রুলসে, এবং পরবর্তী রুলস হচ্ছে অ্যাডভার্বস অ্যাজ পোস্ট মডিফায়ার, কারণ আমাদের প্রি মডিফায়ারও রুলসটা একই রকম ছিল। অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার, অর্থাৎ অ্যাডভার্ব পোস্ট মডিফায়ার হিসেবেও বসতে পারে। সে প্রি মডিফায়ারেও বসেছিল এবং সে পোস্ট মডিফায়ারেও বসবে। এক্সাম্পল দিচ্ছি, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখো দুইটা এক্সাম্পল লিখেছি এবং দুইটা এক্সাম্পলের দুইটা শব্দের নিচে আমি আন্ডারলাইন করলাম। প্রথম সেন্টেন্সে দেখো এই the question below are to be the questions below are to be answered, এটা হচ্ছে একটা নাউন। দেখো এই নাউনের পরে একটা অ্যাডভার্ব এখানে আছে, সেটা কি বিলো। আবার এখানে দেখো এই বেগার, এটা একটা নাউন, এই নাউনের পরে আরো একটা অ্যাডভার্ব আছে, এটা কি দেয়া। এই দুইটা অ্যাডভার্ব বসেছে কোথায়? নাউনের পরে, পরে বসে তার পূর্ববর্তী নাউনকে মডিফাই করেছে। দ্যাট মিন্স এইখানে এই অ্যাডভার্ব গুলো এই নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করেছে। বিষয়টা কি বুঝতে পেরেছো সবাই তোমরা? আচ্ছা, আশা করি এই ব্যাপারে আর কোনো সমস্যা নাই, থাকলে আমাকে জানাবে। তারপরের রুলস দেখো, ইনফিনিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। দেখো প্রত্যেকটা গ্রামাটিক্যাল টার্মস কিন্তু আমি প্রথম ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম। তোমরা যদি প্রথম ক্লাস না করে থাকো বা যদি কভার না করে এখানে বসে পড়ো, তবে কিন্তু বুঝতে পারার কথা না। আমি তোমাদেরকে বারবার বলবো তোমরা অবশ্যই প্রথম ক্লাস অনেকবার, অর্থাৎ খুব ভালোভাবে দেখে বুঝে তারপরে দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসটা করবে, নইলে কিন্তু কিছু বুঝবে না। দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসটা সম্পূর্ণরূপে প্রথম ক্লাসের উপর নির্ভরশীল। দেখো ইনফিনিটিভ কাকে বলে? যখন টু এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে তখন আমরা তাকে ইনফিনিটিভ বলি। আর ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে টু এর পরে মূল ভার্বের ওয়ান থাকবে, তারপরে অতিরিক্ত কোনো একটা অংশ থাকবে, তখন আমরা তাকে ইনফিনিটিভ ফ্রেজ বলবো।
এই ইনফিনিটিভ ফ্রেজ পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। আমরা তার এক্সাম্পল এখন দেখব। চলো, I took a determination, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট। তারপরে দেখো অবজেক্ট সাধারণত কি হয়? অবজেক্ট সাধারণত কোনো না কোনো একটা নাউন অথবা প্রোনাউন হয়। আচ্ছা, এরপরে দেখো টু পাস, তার মানে এটা কি? ইনফিনিটিভ। ইনফিনিটিভ কোথায় বসেছে? নাউনের পরে বসেছে। পরে বসে তার পূর্ববর্তী নাউনকে মডিফাই করেছে। তার মানে এখানে আমরা কি পেয়েছি? ইনফিনিটিভের পোস্ট মডিফায়ার পেয়েছি। আচ্ছা, আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি, সবাই একটু ভালো করে লক্ষ্য করবে। আশা করি তোমাদের কনসেপ্টটা আরো একটু বেশি ক্লিয়ার হবে। দেখো এখানে লিখেছি his plan to start a new business came to an end. দেখো his plan এটা হচ্ছে নাউন। এই নাউনের পরে একটা ইনফিনিটিভ আমরা এখানে পেয়েছি, সেটা হচ্ছে to start, to plus মূল ভার্বের one, that means it is an infinitive and it sits after the noun and it modifies the previous noun, that means it is a use of infinitive as post modifier. Have you got the point? If you have, please knock me and inform me. আমরা চলে যাব তার পরবর্তী রুলসে, এবং এই রুলসটি হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ নিয়ে। আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম প্রিপজিশনাল ফ্রেজ কাকে বলে। তোমাদের কি মনে আছে? প্রিপজিশনাল ফ্রেজ খুব সম্ভবত এটি আমাদের 6 নম্বর রুলস, প্রিপজিশনাল ফ্রেজ। আমি তোমাদের বারবার বলেছি প্রথম ক্লাস না করলে দ্বিতীয় ক্লাস এবং তৃতীয় ক্লাস কোনো কিছুই তোমরা বুঝবে না। সুতরাং অবশ্যই প্রথম ক্লাস খুব ভালো করে বুঝে তারপর দ্বিতীয় ক্লাস এবং তৃতীয় ক্লাসের জন্য বসতে হবে। প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ বলা হয় যখন দেখবা কোন নাউন, ভার্বের পরে কোন নাউন যখন, এটা আগেও থাকতে পারে, আমি জাস্ট তোমাকে ইনফরমালি বোঝাচ্ছি, যখন কোন নাউনের আগে প্রিপজিশন যুক্ত হয়, প্রিপজিশন যুক্ত হয়ে, আমি সোজা করে বলি, যখন কোন নাউনের আগে প্রিপজিশন যুক্ত হয় তখন ওই প্রিপজিশন এবং নাউনকে একত্রে প্রিপজিশনাল ফ্রেজ বলে। আমি একটু সোজা করে যদি বলি এরকম, প্রিপজিশন প্লাস নাউন সমান সমান হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। মনে থাকবে? একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো প্রিপজিশন ফ্রেজ যেন কাকে বলে? প্রিপজিশন থাকবে, পাশাপাশি নাউন থাকবে। দেখো প্রিপজিশন, টার্ন ক্লথ, এটা হচ্ছে নাউন। প্রিপজিশন প্লাস নাউন সমান সমান প্রিপজিশনাল ফ্রেজ। বুঝতে পেরেছ? প্রিপজিশনাল প্লাস নাউন সমান সমান প্রিপজিশনাল ফ্রেজ। এবং এটা এখন আমরা কিভাবে দেখবো? অ্যাজ পোস্ট মডিফায়ার। এখন আমরা দেখি এটাকে আমরা পোস্ট মডিফায়ার হিসেবে পেয়েছি কিনা। দা বয়, এটা হচ্ছে নাউন এবং প্রিপজিশনাল ফ্রেজ বসেছে নাউনের পরে, বসে তার পূর্ববর্তী এই নাউনটাকে মডিফাই করছে। সুতরাং এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজের পোস্ট মডিফায়ারের এক্সাম্পল। আমরা দ্বিতীয় এক্সাম্পলটা দেখি। এখানে দেখো দা ফিশ দেয়া আছে নাউন, এরপরে দেখো অন হচ্ছে প্রিপজিশন এবং প্যান হচ্ছে নাউন, এই দুইটা মিলে হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। এটা কোথায় বসেছে? এই নাউনের
পরে বসেছে, পরে বসে তার পূর্ববর্তী নাউনটাকে মডিফাই করছে, দ্যাট মিন্স ইট ইজ an example of prepositional phrase as post modifier. তো আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী রুলসে। পরবর্তী রুলসটা হচ্ছে অ্যাপোজিটিভ। পরবর্তী রুলস কি? অ্যাপোজিটিভ। তোমাদের মনে আছে অ্যাপোজিটিভ কাকে বলে? আমি কিন্তু প্রথম ক্লাসে বলেছিলাম। দিস ইজ দ্য নাম্বার 7 রুলস। অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। হ্যাঁ, আমি অ্যাপোজিটিভ সম্পর্কে আরেকবার একটু তোমাদেরকে মনে করাই দেই। একটা নাউন থাকবে, নাউনের পরে একটা কমা থাকবে এবং সেই কমার পরে কি থাকবে? কিছু একটা শব্দ অথবা একের বেশি শব্দ থাকবে এবং এই শব্দগুলো যাই থাকুক না কেন, একটা শব্দ থাকুক বা একাধিক শব্দ থাকুক, সবগুলাই ব্যবহার হবে প্রথম নাউনটার অতিরিক্ত তথ্য সম্পর্কে। যেমন একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাই। নজরুল, ন্যাশনাল পোয়েট of our country, comma, was in situation in his childhood. দেখো, নজরুল আমাদের জাতীয় কবির নাম, আমরা সবাই জানি। এটা হচ্ছে একটা নাউন। এরপরে ন্যাশনাল পোয়েট অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জাতীয় কবি। এই শব্দগুলো নিয়ে যেই তথ্যটা এখানে দেয়া হয়েছে, এই তথ্যটা কার? নজরুলের। নজরুল সম্পর্কে আরো বেশি স্পষ্ট করে কোনো একটা কথা এখানে বলা হয়েছে, কোনো তথ্য এখানে উপস্থাপন করা হয়েছে এবং এই তথ্যের পূর্বে একটা কমা রয়েছে এবং এর পরেও কিন্তু আরেকটা কমা রয়েছে। তোমাদেরকে মনে রাখতে হবে নাউনের পরে কমাটা সবসময় থাকবে, কিন্তু অ্যাপোজিটিভের পরের এই কমাটা কখনো নাও থাকতে পারে। তখন কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। তোমাকে বিভ্রান্ত করার জন্য এই কমাটা নাও দেয়া থাকতে পারে, কিন্তু যখনই দেখবা প্রথম নাউন সম্পর্কে তথ্য দিয়েছে তখনই তুমি নিশ্চিত হয়ে যাবা এটা হচ্ছে অ্যাপোজিটিভ। এখন দেখো, এই অ্যাপোজিটিভ কোথায় বসেছে? নাউনের পরে বসেছে, বসে তার পূর্ববর্তী নাউনকে মডিফাই করছে। দ্যাট মিন্স এটা কি? এটা হচ্ছে অ্যাপোজিটিভের পোস্ট মডিফায়ারের ব্যবহার। তোমরা কি বুঝতে পেরেছ? যদি বুঝতে পারো, এখন আমি আমাদের সর্বশেষ রুলসে চলে যাব এবং এটা হচ্ছে রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার। রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার। আমি তোমাদেরকে ক্লজ সম্পর্কে বলেছিলাম। ক্লজ যেন কাকে বলে? যখন কোনো একটা বাক্য অথবা বাক্যের মধ্যে, বাক্যাংশের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাকে আমরা ক্লজ বলবো। কেমন? এই ক্লজটা থাকবে কোথায়? রিলেটিভ। এখন রিলেটিভ ক্লজ কাকে বলে? ক্লজ তো বুঝলাম। কোন একটা ক্লজ যখন একটা সেন্টেন্সের মধ্যে থাকবে এবং সেই সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটা যখন প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত থাকবে কোনো একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে অথবা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে, তখন আমরা তাকে বলবো রিলেটিভ ক্লজ। কেমন? একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। দেখো, এখানে দুইটা এক্সাম্পল আমি লিখেছি। দ্য লেডি, এটা একটা নাউন, আর হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আবার দেখো, কেবিন, এটা একটা নাউন এবং এখানে হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দেখো, দ্য লেডি, এই হু থেকে
মাস পর্যন্ত আমরা বাদ দিলাম, মনে করো এইটুকু নাই, যদি না থাকে তবে সেন্টেন্স কি দাঁড়ায়? দ্য লেডি ওয়াজ গ্রিডি। দ্য লেডি ওয়াজ গ্রিডি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজের সাথে এইখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হয়েছে, আর এই কারণে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। দেখো এখানে সাবঅর্ডিনেট ক্লজ যেটা যুক্ত হয়েছে, সেই যুক্ত হওয়ার সময় এখানে কি ব্যবহার হয়েছে? হু ব্যবহার হয়েছে। এখন হু এর আগে যদি কোনো নাউন থাকে তখন আমরা তাকে কি বলি? রিলেটিভ প্রোনাউন বলি। কি বলি? রিলেটিভ প্রোনাউন। আর যদি কোনো নাউন না থাকে তখন আমরা তাকে রিলেটিভ অ্যাডভার্ব বলি। বুঝতে পেরেছো বিষয়টা? আমি আরেকবার বলি, যখন কোনো রিলেটিভ প্রোনাউনের আগে নাউন থাকে, ওই নাউনটা ওই সেন্টেন্সের রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে কাজ করে। তখন এই শব্দ যা দ্বারা সাবঅর্ডিনেট ক্লজটা যুক্ত থাকবে তাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। ক্লিয়ার? আর এই রিলেটিভ প্রোনাউন দিয়ে যে ক্লজটা যুক্ত থাকে তাকে আমরা রিলেটিভ ক্লজ বলি। এখন বুঝতে পেরেছো রিলেটিভ ক্লজ কাকে বলে? এখন দেখো, রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন থাকে তাকে কি বলি আমরা? অ্যান্টিসিডেন্ট বলি। মনে থাকবে? অ্যান্টিসিডেন্ট বলি। তার মানে এইখানে হু দিয়ে একটা রিলেটিভ ক্লজের সূচনা হয়েছে, বা একটা রিলেটিভ ক্লজ এখানে যুক্ত হয়েছে। কার সাথে? প্রিন্সিপাল ক্লজের সাথে। দেখো তার আগে কি আছে? একটা নাউন আছে। এই নাউনটার পরে রিলেটিভ ক্লজ বসেছে, বসে পূর্ববর্তী নাউনকে মডিফাই করেছে। তার মানে পোস্ট মডিফাই করেছে, কারণ এটা পরে বসেছে। কেমন? এখানে দেখো, দ্য রাইটার টুক এ কেবিন। রাইটার একজন একটি কেবিন নিয়েছিল। কেবিন একটা নাউন। দেখো, হুইচ ওয়াজ স্মল, যা ছিল ছোট। এই হুইচ একটা রিলেটিভ প্রোনাউন এবং এখান থেকে একটা সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হয়েছে। এই ক্লজটা কার সাথে যুক্ত হয়েছে? প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হয়েছে। কি দিয়ে? হুইচ দিয়ে। হুইচের আগে আছে কি? নাউন। তার মানে এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হওয়ার কারণে এটা রিলেটিভ ক্লজ। এই রিলেটিভ ক্লজ কার সাথে যুক্ত হয়েছে? প্রিন্সিপাল ক্লজের সাথে। দেখো তার আগে কি আছে? নাউন। তার মানে এই নাউনটাকে এই পরবর্তী রিলেটিভ ক্লজ পোস্ট মডিফাই করেছে। কোথায় বসে? নাউনের পরে বসে। তোমরা কি বুঝতে পেরেছ? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চেষ্টা করেছি মডিফায়ার সম্পর্কে তোমাদের যে ভীতি ছিল সেই ভীতিটা দূর করতে। আমার বিশ্বাস তোমরা যারা যারা মনোযোগ দিয়ে এই ক্লাসটা করেছো তাদের মডিফায়ার নিয়ে আর কোনো ভীতি থাকবে না। যদি তারপরেও তোমাদের ছোটখাটো কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো নিয়ে আমার সাথে তোমরা যোগাযোগ করবে। আমি তোমাদের প্রত্যেকটা প্রবলেম সমাধান করে দেব। আর আরেকটা ক্লাস হয়তো আমরা পরে কোনো একটা সময় করব। এটা আমাদের শিডিউল ক্লাস না, যেখানে আমরা এই মডিফায়ারগুলো দিয়ে আমরা কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে এবং সেই প্রশ্নগুলোর আমরা কিভাবে উত্তর করব, সেই বিষয়গুলো আমি তোমাদেরকে খুঁটিনাটি ধরিয়ে দিব, যাতে করে তোমরা বাড়িতে চর্চা করতে পারো। তো আমার সাথে অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার ক্লাসগুলো নিয়মিত পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নিয়মিত আমাদের কলেজের অনলাইন ক্লাসের যে পেজটি রয়েছে সেই পেজটিতে ভিজিট করতে হবে। তো সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।